সাংবাদিক ইলিয়াস বিদেশ জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ তাকে খুঁজছে। কেন খুঁজছে? তাকে গ্রেপ্তার করা হবে। কেন গ্রেপ্তার করা হবে? মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন আছে তারা অনেক ব্যাপারে খুবই সিরিয়াস একটা অবস্থানে আছে। তারেক রহমান দেশে ফিরলেন, শেখ হাসিনা কবে ফিরবেন? 15-20 দিনের মধ্যে সিনারি পাল্টে গেছে। কিন্তু শেখ হাসিনা হঠাৎ করে 7-10 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনা দেশে ফিরছে, কিংবা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, এমন ঘটনা ঘটবে। মনে হচ্ছে বাংলাদেশকে জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে রক্ষা করতে তারেক রহমানকে একমাত্র এবং সবচেয়ে প্রস্তুত এবং ভালো অপশন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার মানে তারেক রহমানের ফেরা জামায়াতে ইসলামীর জন্য এত বড় সর্বনাশ হয়ে এলো। জামাতের গর্ভে এর মধ্য দিয়ে এনসিপি বিলীন হতে চলেছে। জামাতের গর্ভে এনসিপি বিলীন হতে চলেছে, বা কত টাকা এনসিপিকে দেওয়া হবে সে বিষয়েও চূড়ান্ত হয়েছে। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে ফেরায় আনন্দে ফেটে পড়ছেন বিএনপির সমর্থক এবং নেতাকর্মীরা। কিন্তু দর্শক, বিশ্লেষক মহলে পড়ছে চিন্তার ভাঁজ। অনেকেই বলার চেষ্টা করছেন যে এই ভঙ্গুর বাংলাদেশকে কি আবারও শান্তি সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করতে পারবেন কিনা তারেক রহমান, তিনি পারবেন কিনা আবারও ঐক্যবদ্ধের বাংলাদেশ তৈরি করতে। দর্শক মন্ডলী, আপনার কাছে কি মনে হচ্ছে? জনাব তারেক রহমান কি এই পরীক্ষায় পাশ করতে পারবেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তারেক রহমান দেশে ফিরলেন, শেখ হাসিনা কবে ফিরবেন? শেখ হাসিনা হঠাৎ করে 7-10 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনা দেশে ফিরছে, কিংবা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, এমন ঘটনা ঘটবে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এবং রাজনীতির রং প্রতি ঘন্টায় প্রতিদিনে পাল্টায়। এই যে বললাম, মাত্র 29শে নভেম্বর তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছিলেন যে আমি দেশে ফিরতে পারছি না, ফিরতে আমার বাধা আছে, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবারিত নয়, এবং অনেক কিছু বলাও যায় না প্রকাশ্যে 1 মাসেরও কম সময় আগে। কাজে এই 1 মাসের মধ্যে 15-20 দিনের মধ্যে সিনারি পাল্টে গেছে। কিন্তু তারেক রহমান শেখ হাসিনার আসার পথ প্রশস্ত হতে পারে, আওয়ামী লীগের ফিরে আসার পথ প্রশস্ত হতে পারে, সবাই আশা করছেন। শুধু বাংলাদেশকে কেন্দ্র করে তো রাজনীতি আবর্তিত হয় না, বৈশ্বিকভাবেও রাজনীতি আবর্তিত হয়। তারেক রহমান কেন ফিরলেন, কিভাবে ফিরলেন, কোন ইশারায় ফিরলেন, আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। অথচ খেয়াল করে দেখুন, আজ থেকে ঠিক 1 মাসেরও কম সময় আগে, গত 29শে নভেম্বর তারেক রহমানের একটি ফেসবুক স্ট্যাটাসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। মানে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন ছিল না 1 মাসেরও কম সময় আগে। কিন্তু 1 মাসের মধ্যে পরিস্থিতি কিভাবে পাল্টে গেল? 1 মাসেরও কম সময়ের মধ্যে এই কারণেই পাল্টে গেল যে আজকে যদি তারেক রহমান দেশে না ফিরতেন বা না ফেরেন, তাহলে আপনি এটি নিশ্চিত থাকুন যে দেশ দীর্ঘস্থায়ীভাবে একটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে যেত। এই যে ওসমান হাদি নামীয় একটি ছেলে হত্যার শিকার হয়েছিলেন গত 12 ডিসেম্বর, গুলি খেয়েছিলেন। গুলি খেয়ে তিনি 18 ডিসেম্বর তার মৃত্যু ঘোষণা করা হলো। এই পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ একটা তাণ্ডব দেখেছেন, এবং এই তাণ্ডব যদি থাকতো, কন্টিনিউ যদি এটি থাকতো, এখনো যে তাণ্ডব বন্ধ হয়ে গেছে তা নয়, এখনো ষড়যন্ত্র জারি আছে, এই তাণ্ডব যদি থাকতো তাহলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না। আরেকটি জিনিস, যে তারেক রহমান এবং বিএনপিকে গত 1-1.5 বছরে বিএনপির যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে বিএনপি কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্তই হয়ে গিয়েছিল। বিএনপি আবার ফর্মে এলো এই কয়েকদিনের মধ্যে। কিন্তু এই যে 1 মাসেরও কম সময়ের মধ্যেই বিএনপি আবারও ফর্মে এসছে। এই জন্য রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তারেক রহমান অবশ্যই কিছু কিছু বিষয় সেটেল করে দেশে এসেছেন, আন্তর্জাতিকভাবে এবং দেশীয় ইস্যুতে। কাজেই শেখ হাসিনা যে কিংবা আওয়ামী লীগ যে তারেক রহমানের 1 মাসের কম সময় অনিশ্চয়তা ছিল, 1 মাসেরও কম সময় আগেও 1 মাসের কম সময় দেশে ফিরে এলেন। আওয়ামী লীগ যে 7 দিন পরে ফর্মে ফিরে আসবে না, শেখ হাসিনা যে 15 দিন পরে ফেরার পরিস্থিতি তৈরি হবে না, এটি বলা যায় না। তবে এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বর্তমান বাংলাদেশের বন্দোবস্ত, বাংলাদেশের ব্যবস্থা তারেক রহমানের হাতেই ক্ষমতা তুলে দেবার একটা চিন্তা ভাবনা করছেন। সেটা ক্যান্টনমেন্ট বলুন, সেনাবাহিনী বলুন। এই যে তারেক রহমান আজকে যে দেশে ফিরলেন, তার প্রোটোকল, তার নিরাপত্তা,
এসএসএফ তো আছেই, সিএসএফ আছে, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদের নিজস্ব ফোর্স আছে, আর্মি, বিজিবি, পুলিশ, যেভাবে প্রোটোকল দিয়ে এলেন মনে হলো যেন তিনি প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে মনে হয় যে নির্বাচনটা করার দরকার কি? তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ করলেই রাষ্ট্রের টাকা পয়সা তো বেঁচে যেতে পারে। যাই হোক, শেখ হাসিনাও দেশে ফিরবেন মাস্ট। 1 মাসের মধ্যে বিএনপি ফিরেছে, তারেক রহমান ফিরেছে, এবং এই ফেরাটা সত্যিকার অর্থে বাংলাদেশে একটা বিশাল নেতিবাচক বাংলাদেশের পক্ষে যাওয়া থেকে অন্ততপক্ষে সাময়িকভাবে যে কোনোভাবে রক্ষা করবে বলে মনে করা হচ্ছে। আর আওয়ামী লীগের হতাশার কিছু নেই, নতুন আশায় একটা রাজনীতির একটা নতুন ডাইমেনশন নিয়ে নতুন ডাইমেনশনের মধ্যেই ঢুকে গেছে বাংলাদেশ, এবং এই ডাইমেনশনে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ যদি তাদের মতো করে, আওয়ামী লীগ যদি সুষ্ঠু রাজনীতি করতে পারে সত্যিকার অর্থে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা এই মুহূর্তে, বাংলাদেশের জনগণের মধ্যে খুব ভালো অবস্থান আছে, ব্যাপক জনসমর্থন আছে, কিন্তু এই জনসমর্থনটাকে পিক করার মতো তো কাজ করতে হবে। এখনো যদি আপনি করোনার লকডাউন ডেকে বসে থাকেন তাহলে কি হবে? বিদেশে বসে নেতারা যদি মারামারি করেন, একজন আরেকজনের পেছনে লেগে থাকেন, আওয়ামী লীগের জনবান্ধব, আওয়ামী লীগের বাংলাদেশের উপযোগী, বাংলাদেশ কি চায় সেই অনুযায়ী রাজনীতি করতে হবে, তাহলে আওয়ামী লীগও ফিরবে। হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। তারেক রহমান যেহেতু ফিরতে পেরেছেন, কদিন আগেও একটা শঙ্কা ছিল যে আওয়ামী লীগ তো নাই, বিএনপি কি নাই হয়ে যাচ্ছে? বিএনপি যদি নাই হতো, ফাঁকা ফিল্ডে গোল দিত কারা আপনারা বুঝতে পারছেন। এই যে কদিন আগেও বিএনপি আসলে ছিল না, বিএনপি চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, দখলবাজি এগুলোতেই ব্যস্ত। যার দরুন বারবার একটি উদাহরণ চলে আসে, ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ভয়াবহ ভরাডুবি। সেই সময় কিন্তু বিএনপি ছিল না, এখনো আছে, এটা পুরোপুরি বলা যাবে না, কারণ অসংগঠিত বিএনপি, চেইন অফ কমান্ডহীন বিএনপি, সেই বিএনপির উপর যে আশা সবাই করছে, বাংলাদেশ বিশ্ব আশা করছে সেই বিএনপি বাংলাদেশকে একটা শেপে আনবে, সবার জন্য অবারিত সুযোগ উন্মুক্ত করবে, মানবাধিকার নিশ্চিত করবে, এই জ্বালাও পোড়াও দমন পীড়ন এগুলো বন্ধ করবে। সেই বিএনপি কতটা আশা পূরণ করবে? নির্বাচন খুব বেশি দিন না, 50 দিনেরও কম সময় আছে, বা 50 দিনের মতো। এই 50 দিন সময়ের পরে যে একটা নির্বাচন হবে, এই নির্বাচনটা হবার পরে বিএনপির পলিসি নির্ধারণ করবে বিএনপি আসলে বাংলাদেশের রাজনীতি করতে পারবে নাকি বাংলাদেশের রাজনীতি রসাতলে যাবে। বিএনপি যদি রসাতলে যায়, বাংলাদেশও রসাতলে যাবে। বিএনপি যদি রসাতলে যায়, আওয়ামী লীগও ফিরতে পারবে না। কাজেই এখন বিএনপির উপরে ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। আবার এই যে ভরসার কথা বলছি, গোড়া আওয়ামী লীগ, দুষ্ট আওয়ামী লীগ, শয়তান আওয়ামী লীগ, তারা সে কমেন্টে এমন কথাও বলেন যে আপনি আবার বিএনপির কথা বলছেন। ভাই, সবকিছু নেতিবাচকভাবে দেখলে হয় না। আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা হোক। বিএনপি রাজনীতি করছে, বিএনপির প্রধান তারেক রহমান দেশে ফিরেছেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার সময়ের ব্যাপার, তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল পাচ্ছেন এই মুহূর্তে। যদি নির্বাচনটা হয়, অবৈধ সরকারের অধীনে একটা সাজানো গোছানো নির্বাচন হবে, সেই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন। হয়ে যাবার পরে ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে? এর মধ্যে যদি আওয়ামী লীগ সংগঠিত হতে পারে, আওয়ামী লীগ যদি আবার সেই বিএনপির ঈদের পরে আন্দোলনের মতো আন্দোলনের পরিস্থিতিতে ওই একই স্টাইলে যদি আন্দোলন করে, রাজনীতি করে, আমি খানিক আগে বললাম যে করোনার লকডাউন ডেকে দিয়ে বসে আছে আওয়ামী লীগের, এত মাথা। কর্মসূচির নাম করোনার লকডাউন কেন হবে? আপনাদের মাথা থেকে কি নতুন কিছু নিউ চিন্তা বের হয় না? নতুন চিন্তা বের হতে হবে। পুরনো মানুষদের দিয়েই, পুরনো ভালো ভালো মানুষদেরকে দিয়েই রাজনীতি করতে হবে। নতুন অনলাইনে ফুটফাট দুটো কথা বললো তাদেরকে দিয়ে যদি রাজনীতি করতে চান তাহলে হবে না, সেই রাজনীতি আবারও মুখ থুবড়ে পড়বে। কাজেই আওয়ামী লীগ যদি সুসংগঠিতভাবে রাজনীতি করতে পারে, এই মুহূর্তে দেশে ফিরতে পারছে না, ঠিক আছে, এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, পরবর্তীতে আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা আওয়ামী লীগের উপরে নির্ভর করবে যে আওয়ামী লীগের ফেরা। কাজেই আরেকটা জিনিস যে বলতে হয় যে আমরা অনেকে এই কথা বলেছি যে বিএনপি যখন নাই অবস্থা হয়ে গেছে, বিএনপির যখন 12টা বাজিয়ে দিচ্ছে সাম্প্রদায়িক শক্তি, তখন এই কথাও আমরা বলেছি যে বিএনপি যদি এভাবে রাজনীতি করে তাহলে বিএনপির আগে আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে। কিন্তু মাথায় এটি রাখতে হবে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এবং রাজনীতির রং প্রতি ঘন্টায় প্রতিদিনে পাল্টায়। এই যে বললাম, মাত্র 29শে নভেম্বর তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছিলেন যে আমি দেশে ফিরতে পারছি না, ফিরতে আমার বাধা আছে, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবারিত নয়, এবং অনেক কিছু বলাও যায় না প্রকাশ্যে 1 মাসেরও কম সময় আগে। কাজেই 1 মাসের মধ্যে 15-20 দিনের মধ্যে সিনারি পাল্টে গেছে। কিন্তু আওয়ামী লীগের জন্য যে কোনো সময় ঠিক এভাবেই দেখবেন যে শেখ হাসিনা হঠাৎ করে 7-10 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনা দেশে ফিরছে, কিংবা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, এমন ঘটনা ঘটবে। কাজেই আজকে যারা হতাশ হচ্ছেন, হতাশ হবার কিছু নেই। রাজনীতি করেন আপনারা, আপনি রাজনৈতিক কর্মী, আপনার বুঝতে হবে যে রাজনীতির কালার, রাজনীতির রং প্রতিনিয়ত পাল্টায়, সেটা অভ্যন্তরীণ আন্তর্জাতিক রাজনীতিতে। কাজেই
হতাশ হওয়ার কিছু নেই, আওয়ামী লীগও ফিরবে, শেখ হাসিনাও ফিরবে। সেই অনুযায়ী কাজ করতে হবে, কাজ করলে ফিরবে, না করলে বিএনপির মতো অবস্থা হবে। বিএনপি 16 বছরেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, আওয়ামী লীগকে পতন ঘটাতে পারেনি। আজকে যদি আওয়ামী লীগেরও ঠিক একই পরিস্থিতি হয় তাহলে আর বলবার কিছু নেই, অপেক্ষা করতে হবে এরকম একটা যুগ সন্ধিক্ষণ। এরকম যুগ সন্ধিক্ষণ যেমন বিএনপির জন্য প্রায় 16 বছর পর এসেছে, আওয়ামী লীগেরও অপেক্ষা করতে হবে তেমনটা। কিন্তু আওয়ামী লীগ যদি বাংলাদেশের পালস গুনে, রাজনীতির পালস গুনে রাজনীতি করতে পারে তাহলে ফিরতে খুব বেশি সময় লাগবে না। কারণ বাংলাদেশের পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, তারেক রহমান আসুন আর যেই আসুন না কেন, বাংলাদেশ সুষ্ঠুভাবে এই মুহূর্তে চালানো, উনি ক্ষমতায় যাবেন, প্রধানমন্ত্রী হবেন, মেয়াদ পূরণ করাটাই কঠিন হয়ে যাবে। সোজা কথা, দেশের মাজাই ভেঙে দিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারটি আওয়ামী লীগকে তো ক্ষমতায় বসায় দেবে না এখন। কারণটা হচ্ছে তাদের পিঠের চামড়া থাকবে না। ক্ষমতাচ্যুত করা থেকে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা থেকে সেনাবাহিনী থেকে শুরু করে সব পক্ষ যে সংবিধান বিরোধী, দেশের স্বার্থ বিরোধী কাজ করেছে, আজকে যদি আওয়ামী লীগকে এখনই ফিরিয়ে নিয়ে আসা হয় ক্ষমতায়, এরা যদি আটকে যায় তাহলে তো এদের পিঠের চামড়া থাকবে না। আওয়ামী লীগ বিরোধী কাউকে ক্ষমতায় বসাতে হবে, বসিয়ে সেফ এক্সিট নিতে হবে। এই যে আজকে যাদের ক্ষমতার মসনদে দেখছেন, ক্ষমতার শীর্ষ পর্যায়ে দেখছেন, ধরুন ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশনটা হয়ে যাবে। এই ইলেকশন হবার কয়েক মাসের মধ্যে এগুলো কেউ দেশে থাকবে না, এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পর্যন্ত দেশে থাকবেন না। আপনাদের মনে আছে নিশ্চয়ই মঈন আহমেদ কোথায়, আজ পর্যন্ত দেশে আসতে পেরেছেন? ঠিক তেমনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কিন্তু দেশে থাকবেন না, এবং কোথায় থাকবেন তিনি সেটিও তার নির্ধারণ করা আছেন, কোন দেশে যাবেন তিনি সেটিও তার নির্ধারণ করা আছে। কাজেই হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগের যদি, বারবারই বলছি, যে বাংলাদেশকে নিয়ে দলাদলি হানাহানি বন্ধ করে বাংলাদেশের উপযোগী রাজনীতি হয় তাহলে খুব দ্রুত সময়ে ফিরবেন, কারণ তারেক রহমান দেশ চালাতে পারবেন না। আর যদি ব্যর্থ হয় তাহলে সেই বিএনপির মতো আবার 15-16 বছর অপেক্ষা করতে হবে। এখন সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগের উপরই, আওয়ামী লীগের ফেরা না ফেরা। হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। সাংবাদিক ইলিয়াস মানে এতটা বাজে অবস্থায় তিনি পড়বেন তিনি হয়তোবা কল্পনাও করেননি। কারণ সিটিং প্রাইম মিনিস্টার আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে যেই ভাষায় তিনি কথা বলতেন, বঙ্গবন্ধুকে নিয়ে যেই ভাষায় কথা বলতেন, অথবা তৎকালীন সময় আরো অনেক বক্তব্য দিতেন, তো ওই সময়ও আওয়ামী লীগ সরকার ইউটিউব এবং ফেসবুকের কাছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইলিয়াসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু আসলে সফল হন নাই। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন বিএনপি নেতা জ্যাকব মিল্টন, তার বাটে পড়া সাংবাদিক ইলিয়াস কিন্তু একবার সাময়িক গ্রেপ্তার হয়েছিল, কয়েক ঘন্টা পরে তিনি এবার জামিনও পেয়েছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করার কারণে, প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের পেছনে উস্কানি দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার মনে হয় তার কেরিয়ারের, বিদেশ জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, তার বিরুদ্ধে তথ্য পেলে সরকারকে জানাতে বলা হয়েছে। বেশ কিছু দৃশ্যপট আপনারা দেখেছেন, বিভিন্ন আইডি থেকে ওয়ান্টেড সাংবাদিক ইলিয়াসের সাম্প্রতিক সময়ের একটা ছবি দেওয়া, এখানে এআই জেনারেটেড নাকি রিয়েলিটি, তবে অনেকে আবার ভিডিও ফুটেজ দিচ্ছেন যে এটা আসলে রিয়েলি। তার বিরুদ্ধে নিউ ইয়র্ক পুলিশ তাকে খুঁজছে। কেন খুঁজছে? তাকে গ্রেপ্তার করা হবে। কেন গ্রেপ্তার করা হবে? কারণ সাংবাদিক ইলিয়াস যে বক্তব্য দিয়ে প্রথম আলো ডেইলি স্টারকে ভাঙচুর করিয়েছেন বা এই আয়োজন করিয়েছেন, এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ নিউজ হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে গালাগালি তিনি করেছেন বা যে ধরনের বক্তব্য দিয়েছেন, তিনি হয়তো বাংলায় দিচ্ছেন, কিন্তু এগুলা ইংরেজিতে ডাবিং করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া খুব ইজি। আর সেখান থেকে তার বিরুদ্ধে এই ওয়ান্টেড এবং অ্যারেস্ট ওয়ারেন্ট বাড়িয়েছে। আর কেউ কেউ বলছেন তিনি এই মুহূর্তে বাসা থেকে পলাতক অবস্থায় আছেন, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কোথায় আছেন তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই তিনি অ্যারেস্ট হবেন। তবে এখানে এতটুকু বলি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। এটা বাংলাদেশের মতো না যে পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো, এরপরে আপনারা ধরেন 2-3 দিন খুঁজে পাওয়া গেল না, তারপরে হঠাৎ করে কোনো রাস্তাঘাটের দ্বারে আপনার মরদেহ পাওয়ার সুযোগ আছে, অথবা ক্রস ফায়ার পাওয়ার সুযোগ আছে, অথবা গুম হওয়ার সুযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যে অপরাধী করেন আপনি গ্রেপ্তার হবেন, আবার আপনার অপরাধ জামিনযোগ্য হলে আপনার লয়ার আপনাকে জামিন করাইতে পারবে। তার মানে বাঁচার তো সুযোগ নাই, গ্রেপ্তার হতেই হবে। এখানে পালিয়ে থাকার বিষয়টা আমার কাছে মনে হয় যে একটু অহেতুক। কারণ গত পরশুদিনও সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব চ্যানেল থেকে আজাদি মুক্তি কি একটা বাহিনী তারা তৈরি করছে অনেকেই, তো সেটা নিয়ে দেখছিলাম যে লম্বা চূড়া একটা লাইভ করছেন, তিনি তার বাসাতেই ছিলেন। তবে এর পরবর্তী সময় থেকে তিনি কি পলাতক নাকি কি জানি না। এখন এই যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এই ঘটনাটা কি, এটা আসলে কতটুকু সত্যতা আছে বা আসলে কি এটা সম্ভব? জি সম্ভব। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন আছে তারা অনেক ব্যাপারে খুবই সিরিয়াস একটা অবস্থানে আছে। এখন সাংবাদিক ইলিয়াসের যদি আমেরিকার নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোটা একটু কষ্টকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান আইনে একজন মার্কিন নাগরিক হিসাবে তার বিচার হবে, কিন্তু যদি তার নাগরিকত্বের কাগজপত্র তিনি কমপ্লিট করে না থাকেন অথবা না পেয়ে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। কারণ ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশি বা
অপরাধী যারা আছে এই টাইপের বাংলাদেশিদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে ফেরত পাঠিয়েছেন। এখন সরকার কি চাচ্ছে? আমার ধারণা চাচ্ছে, কারণ সাংবাদিক ইলিয়াস সরকারকে অনেক বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। তো ডক্টর ইউনূসকে নিয়ে যে গালাগালি, সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশনের নিবন্ধন বাতিল বা তার বিরুদ্ধে আইনগত যে মামলাগুলো ছিল সেগুলোর কোনোটাই তোলা হয়নি। তো সবকিছু মিলিয়ে একটা কঠিন সময় পার করছে সাংবাদিক ইলিয়াস। আর হঠাৎ করে কেন জানি 5ই আগস্টের পরবর্তী সময় সাংবাদিক ইলিয়াসের যে স্টেটাসটা ছিল, অবস্থানটা ছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি যেভাবে কথা বলতেন, দিন শেষে তিনি আসলে XYZ লামসাম সবাইকে নিয়ে নিউজ করে খাট কাপাইয়া তিনি আসলে তার ওজন কিন্তু হারাই ফেলছেন। অনেক ভক্ত যারা সাংবাদিক ইলিয়াসের সাপোর্টিং এ ছিল তারা কিন্তু তার ইদানিং এর কর্মকাণ্ড যথেষ্ট অপছন্দ করছে। জামাতের গর্ভে এর মধ্য দিয়ে এনসিপি বিলীন হতে চলেছে। খুবই যৌক্তিক কথা, বিলীন হওয়ারই কথা। বিলীন তো ছিলই, একসাথে মিশে একাকার ছিল। পরবর্তীতে নানান কারণে হয়তো আমাদের সামনে আলাদা হিসেবে দেখা দিয়েছিল, এখন আবার বিলীন হয়ে যাবে। এবং আব্দুল কাদেরের যেই ঘোষণা বা আমাদের সামনে যে তথ্য উন্মোচন করেছেন, আমি নিজেও জানি যে জামাতের খুব হার্ড করে একটি মিটিং ছিল বুধবার রাতে। সেখানে তাদের নেতৃত্বে যে 8 দলীয় কথিত ইসলামী জোট, সেই জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল আসনওয়ারি নানান ধরনের বক্তব্য বা নানান ধরনের কৌশল অবলম্বনের জন্য। পরবর্তীতে তার সাথে নাকি এনসিপিও যুক্ত হয়েছে। তো আব্দুল কাদের সম্বন্ধে আরেকটু বলি, তিনি এনসিপি গঠনের পর সরাসরি সেই রাজনীতিতে জড়িত না হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর যে ডাকসুর নির্বাচন হলো, সেই ডাকসুর নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী হিসেবেই তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই বিষয়টি যখন গণমাধ্যমে এলো যে, বা আব্দুল কাদের সবাইকে জানিয়ে দিলেন যে জামাতের গর্ভে এনসিপি বিলীন হতে চলেছে বা মাত্র 30টি আসনের সমঝোতা হয়েছে, কত টাকা এনসিপিকে দেওয়া হবে সে বিষয়েও চূড়ান্ত হয়েছে। এইসব বিষয়ে এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম কিংবা সদস্য সচিব আক্তার হোসেন, তাদের সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারা কেউ ফোন রিসিভ করেননি। এমনকি জামাতের প্রতিক্রিয়াও জানা সম্ভব হয়নি, যদিও আব্দুল কাদের জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে জামাতের জেনারেল সেক্রেটারি মিয়া মোহাম্মদ গুলাম পরওয়ার তিনিও এনসিপির সঙ্গে জোট বাঁধার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। যাই হোক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে ওই বৈঠকে জামাতের সঙ্গে এনসিপি যেসব বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তার বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে। তিনি বলছেন, তারুণ্যের রাজনৈতিক কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথে সরাসরি জোট বাঁধছে। সারা দেশের মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে, অর্থাৎ শুক্রবার এটি প্রকাশ্যে আসতে পারে। আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে। জামাতের কাছে এনসিপি 50টি আসন চেয়েছিল, সেখানে 30টি আসন চূড়ান্ত হয়েছে যে এনসিপিকে ছাড় দেওয়া হবে এবং জোটের শর্ত অনুযায়ী বাকি 270টি আসনে জামাত বা তাদের শরিকদের আরও যারা প্রার্থী হবেন তাদেরকে সহযোগিতা করবে এনসিপি। কত টাকা করে পাবে এনসিপি প্রার্থীরা? এনসিপির যে প্রার্থীরা 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রত্যেককে জামাতের পক্ষ থেকে 1.5 কোটি টাকা করে দেওয়া হবে। মোটামুটি 45-50 কোটি টাকা পাবে এনসিপি। এবং সমঝোতার 30 আসনে এনসিপির কারা প্রার্থী হবেন সেই জন্য জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই নির্ধারিত ব্যক্তিকে জামাতের অনুসারী বা জামাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এনসিপির মধ্যে, যাকে বলা হয় সেই যুগ্ম আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। আবার নাসরুদ্দিন পাটোয়ারি যে একাধিক কোনো তা না, তিনি আবার জামাতের নায়েবে আমির মানে মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার সঙ্গে মিলেই চূড়ান্ত করবেন যে এনসিপির কে প্রার্থী হবেন। আর কিছু থাকে দলীয় মানে নিজস্ব যে বৈশিষ্ট্য বা স্বকীয়তা, এগুলো বিসর্জন দেওয়ার ক্ষেত্রে আর তো কিছু বাকি থাকে না, সবই জামাত নির্ধারণ করবে। এখানে বলা হচ্ছে, মানে আব্দুল কাদের যিনি দাবি করছেন পরবর্তীতে, ছোটন গংয়ের সাথে নাহিদ ইসলামরা আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটন গং বলতে কাদেরকে বোঝানো হয় আপনারা জানেন। নুরুল ইসলাম ছোটন একসময় সাংবাদিক, যার সাথে সখ্যতা রয়েছে বা যারা একই সাথে একটা অন্য ধরনের বাংলাদেশ নির্মাণ করতে চায়। কোন ধরনের বাংলাদেশ তা তো আপনারা জানেন যে এই গ্যাংয়ের সদস্য কারা। বিশেষ একটি পত্রিকার সম্পাদক, তারপরে ফ্রান্সে একজন দার্শনিক আছেন যাকে অনেকে দার্শনিক বলে চিহ্নিত করেন, সব বিষয়ে মোটামুটি একেবারে বিশারদ, সে পিনাকি ভট্টাচার্য। এবং এদের সাথে আরেক বুদ্ধিজীবী চিন্তাবিদ রয়েছেন ফরহাদ মজহার। তাদের একটি আলাদা গ্যাং আছে অনেকে মনে করেন। সেই গ্যাংয়ের অন্যতম সদস্য নুরুল ইসলাম ছোটন নাকি জানিয়েছে যে পশ্চিমারা প্রধানমন্ত্রী হিসেবে কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী। যদি নাহিদ ইসলাম জিতে যায় 30টি আসন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার পরও যদি নাহিদ ইসলাম এমপি হিসেবে নির্বাচিত হন, নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী। আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধী দলীয় নেতা। তো
আব্দুল কাদের বলছেন, এত এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন রেখেছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন। এটা তো বাস্তবতা। শুরুতে যেটা বলছিলাম যে এনসিপি স্রেফ জামাতের বি টিম, তার তো অনেক ক্ষেত্রে আমরা প্রমাণ পেয়েছি এই জোট বাঁধার আগে থেকেই। জামাত বলি, এনসিপি বলি, এবি পার্টি বলি, তাদের মূল এখন প্রতিদ্বন্দ্বী তো বিএনপি, এবং বিএনপিকে জামাত যে ভাষায় আক্রমণ করছে ঠিক একই ভাষায় আক্রমণ করছে এনসিপি। ৭১-এর ইতিহাসকে অস্বীকার করা জামাতের যেমন চারিত্রিক সব কিছুকে ধরা পড়ে, যতই তারা মুক্তিযুদ্ধকে মুখে মুখে স্বীকার করুক না কেন, তারা ৪৭ থেকে শুরু করতে চায়, এনসিপিও তাই। এবং ইতিহাসকে নিয়ে কি জঘন্য নোংরা খেলা গত ১৬-১৭ মাসে হয়েছিল তো আমরা জানি। এবং দলীয় কার্যক্রম সব কিছুই তো জামাতের সঙ্গে মিলেমিশে একাকার। জামাতের মঞ্চে উঠে সার্জিস আলম, হাসান আব্দুল্লাহ, যে জামাতের নেতাদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখেছি আমরা সবসময়, জামাতের কর্মকাণ্ড নিয়ে তাদের বক্তব্য দেখেছি, এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও জামাতের ভূমিকা নিয়ে ইতিবাচক ভূমিকা নাকি ছিল, সেই সব কথাও এনসিপি নেতারা বলেছেন। এই আমাদেরকে শুনতে হয়। অতএব এতে অবাক হওয়ার কিছু নেই যে জামাতের গর্ভে বিলীন হয়ে যাওয়ার বিষয়টি এনসিপির জন্য। তবে এনসিপির ভাঙনটা, অভ্যন্তরীণ ভাঙনটা সম্ভবত আরও বেশি জোরালো হচ্ছে। আব্দুল কাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার খুবই ঘনিষ্ঠ ব্যক্তি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা মাহফুজ আলমরা পদত্যাগের পরে এনসিপিতে গুরুত্বপূর্ণ পদ চাইছিল, কিন্তু দেওয়া হয়নি। আমার ধারণা আরও অনেকে বেরিয়ে যাবে এনসিপি থেকে, তারা নতুন কোনো এনসিপি গঠন করতে পারে, বা দল যাই বলি না কেন সেটি স্পষ্ট। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।